2025 সালের 21শে জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ভয়াবহ ঘটনায় পাইলট সহ প্রায় 19 থেকে 20 জন মারা যান, যে সংখ্যা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি রয়েছে, এবং 160 থেকে 170 জনের বেশি আহত হন। আহতদের বেশিরভাগই ছিল স্কুলের ছোট ছোট শিক্ষার্থী। এটা শুধু একটা দুর্ঘটনা না, এটা ছিল একটা বড় সিস্টেমের ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি একজন খুব দক্ষ পাইলট ছিলেন। যুদ্ধবিমানে এটাই ছিল তার প্রথম একা উড়ান। বিমান ওড়ার মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে তিনি বিমানটির অস্বাভাবিক আচরণ খেয়াল করেন। বিমানটি নিচে নামতে শুরু করে এবং কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই কঠিন পরিস্থিতিতেও পাইলট সাগর নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার সর্বোত্তম চেষ্টা করেন। তার এত চেষ্টা সত্ত্বেও বিমানটি একটি ঘনবসতিপূর্ণ স্কুল ক্যাম্পাসে ভেঙে পড়ে। এই ঘটনা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে সামরিক বিমান উড়ান নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। F-7 বিজিআই যুদ্ধবিমানটি চীনা F-7 এর একটি উন্নত সংস্করণ, কিন্তু এর মূল নকশা সোভিয়েত আমলের পুরনো MiG-21 বিমানের উপর তৈরি। যদিও এতে ডিজিটাল ককপিট এবং উন্নত রাডার সহ দূরপাল্লার মিসাইলের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, তবুও এটি খুব পুরনো বিমানের নকশার উপর নির্ভরশীল। এই আধুনিকীকরণ একটা বড় প্রশ্ন তৈরি করে। পুরনো কাঠামোতে নতুন প্রযুক্তি যোগ করলেই কি সব সমস্যা দূর হয়ে যায়? বাংলাদেশ বিমান বাহিনীতে চীনা বিমান দুর্ঘটনার একটা ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। 2005 থেকে 2025 সালের মধ্যে হওয়া 11টি দুর্ঘটনার 7টি ছিল চাইনিজ বিমানের। এই বারংবার দুর্ঘটনাগুলো চীনা সামরিক বিমানের মান নিয়ে গভীর সন্দেহ তৈরি করে। বিমান বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR প্রথমে জানিয়েছিল যে এই দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি, কিন্তু এই সহজ ব্যাখ্যা পুরো ঘটনার জটিলতাকে আড়াল করে দেয়। পাইলট যখন কন্ট্রোল রুমে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে, এবং এর পরপরই পুরোপুরি নিয়ন্ত্রণ হারানো, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া এবং রেডিও কাজ না করা, এই সমস্যাগুলো একই সাথে দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তিগতভাবে এটা খুবই অস্বাভাবিক। বিমানের ইঞ্জিন, যান্ত্রিক অংশ এবং রেডিও যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক অংশ দুটো সম্পূর্ণ আলাদা। তাই যদি না কোনো বড় ধরনের ঘটনা ঘটে যা দুটোকেই নষ্ট করে দেয়, তাহলে একই সাথে দুটো সিস্টেমের কাজ করা বন্ধ করে দেওয়া প্রায় অসম্ভব। যদি পুরো বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ না হয় বা বিমানের কাঠামো ভেঙে না যায়, তাহলে এই দুই ধরনের সমস্যা একই সাথে হওয়াটা খুবই অস্বাভাবিক। এই অস্বাভাবিকতা একটা গভীর সমস্যার দিকে ইঙ্গিত করে, যা সাধারণত যান্ত্রিক ত্রুটির বাইরে হতে পারে। এই পরিস্থিতিতে বিমানের রক্ষণাবেক্ষণ এবং নিয়ম মেনে কাজ করা খুবই জরুরি। বাংলাদেশ বিমান বাহিনীর 214 রক্ষণাবেক্ষণ এবং মেরামত ও ওভারহোলিং MRO ইউনিট 2018 সাল থেকে স্বাধীনভাবে F-7 সিরিজের বিমান মেরামত করার অনুমতি পেয়েছে। যদি একজন সেরা পাইলটকে দেয়া সেরা বিমানটি একই সাথে একাধিক সিস্টেমের সমস্যায় পড়ে বিধ্বস্ত হয়, তাহলে এই অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া, উড়ানের আগের পরীক্ষা বা MRO ইউনিটের কাজ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়। আধুনিক যুদ্ধবিমানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার EW খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা শুধু রাডার বা রেডিও জ্যাম করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শত্রুর রাডার এবং রেডিও সিস্টেমের কার্যকারিতাও কমিয়ে দিতে পারে, এমনকি সেগুলোকে শারীরিকভাবে ধ্বংস না করেও। জ্যামিং GPS এর মতো দুর্বল স্যাটেলাইট সংকেতগুলোকে অকেজো করে দেয়, যার ফলে বিমানের অবস্থান সংক্রান্ত তথ্য ঠিকমতো পৌঁছায় না। স্পুফিং মিথ্যা সংকেত তৈরি করে বিমানকে ভুল পথে নিয়ে যেতে পারে। সামরিক সাহায্যবাহী বিমানও GPS স্পুফিং হামলার শিকার হয়েছে, যার ফলে তারা তাদের আসল পথ থেকে সরে গিয়েছিল। বেশি জ্যামিং বা স্পুফিং হলে বিমানের নিয়ন্ত্রণও নষ্ট হতে পারে। সফটওয়্যার ম্যানিপুলেশন, একটা ছোট সফটওয়্যার সমস্যাও পুরো বিমানের নিরাপত্তা ব্যবস্থাকে নষ্ট করে দিতে পারে। ভুল সফটওয়্যার ডিজাইন বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় সমস্যা তৈরি করতে পারে। এমনকি সফটওয়্যার ত্রুটির কারণে বিমানের দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে যেতে পারে, যেমনটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর ক্ষেত্রে হয়েছিল। FADEC ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল হলো বিমানের ইঞ্জিনের সব কাজ নিয়ন্ত্রণ করার জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা।
যদি এফএডিইসি সিস্টেমে কেউ ঢুকে পড়ে তাহলে বিমানের ইঞ্জিনে বড় ধরনের সমস্যা হতে পারে। রক্ষণাবেক্ষণের সময় ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে ম্যালওয়্যার এফএডিইসি সিস্টেমে ঢুকে যেতে পারে, যা ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বদলে দিতে পারে। F7BGI এর সম্পূর্ণ ডিজিটাল গ্লাস ককপিট এবং উন্নত ইলেকট্রনিক ব্যবস্থা আছে। এর উচ্চ পরিবর্তিত ককপিট সাইবার হামলার শিকার হতে পারে। পুরনো কাঠামোর সাথে নতুন ডিজিটাল সিস্টেমের মিশ্রণ এমন কিছু সাইবার নিরাপত্তা দুর্বলতা তৈরি করতে পারে যা হয়তো সুরক্ষিত নয়। এই অস্বাভাবিক ঘটনাটি ইচ্ছাকৃতভাবে কিছু ঘটানোর সন্দেহ তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ম্যালওয়্যার সাইবার আক্রমণ, বিমানের সিস্টেমগুলোকে অকেজো করে দিতে পারে, রক্ষণাবেক্ষণের ষড়যন্ত্র। রক্ষণাবেক্ষণ বা উড়ানোর আগে পরীক্ষার সময় নিয়ম ভাঙা হলে এর পেছনে উদ্দেশ্যমূলক হাত থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে একাধিক সিস্টেমের উদ্দেশ্যমূলক হ্যাকিংয়ের দিকে ইঙ্গিত করে। এবার আসা যাক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুর্ঘটনায় কার লাভ। বাংলাদেশ একটি খুব গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এলাকায় অবস্থিত, যেখানে ভারত এবং চীনের মতো বড় দেশগুলোর সাথে তার জটিল সম্পর্ক রয়েছে। চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং বাংলাদেশ অনেক চীনা বিমান ব্যবহার করে। একটি চীনা বিমানের এত বড় দুর্ঘটনা, বিশেষ করে যদি এর কারণ স্পষ্ট না হয় বা গভীর সমস্যার দিকে ইঙ্গিত করে, তাহলে এর অনেক ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে। সামরিক বাহিনীর ক্ষমতা এবং সরকারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা নিয়ে মানুষের মনে অবিশ্বাস তৈরি করার জন্য এগুলো করানো হতে পারে। প্রতিরক্ষা কেনাকাটায় প্রভাব। চীনা সামরিক সরঞ্জামের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যা ভবিষ্যতে প্রতিরক্ষা চুক্তিগুলোকে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশকে অন্য কোনো দেশের দিকে ঠেলে দিতে পারে। আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি। যদি এটা বাইরের কোনো ষড়যন্ত্রের ফল হয়, তাহলে প্রতিবেশী দেশ বা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সাথে উত্তেজনা বাড়াতে পারে। আরাকান আর্মির মতো আঞ্চলিক শক্তিগুলো বাংলাদেশের সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করছে, যা দেশের নিরাপত্তার জন্য বিপদ। এই ধরনের একটি ঘটনার কারণ যাই হোক না কেন, বিশৃঙ্খলা এবং প্রশ্ন তৈরি করে যা দেশকে অস্থির করে তুলতে পারে এবং বাইরের চাপ বা ভেতরের বিভেদের প্রতি আরও সংবেদনশীল করে তুলতে পারে। এবার দেখা যাক ইতিহাস থেকে কিছু ঘটনা সিআইএ এবং রয়ের ছায়া থাকতে পারে কিনা। এই দুর্ঘটনার অস্বাভাবিক ধরন ঐতিহাসিক গোপন অভিযানগুলোর সাথে একটা চিন্তার মিল দেখায়। সিআইএ এর কিছু পুরনো ঘটনা আছে যেখানে সিআইএ এরকম কাজ করেছে। এই দাবিটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। প্রথমে আসবে অপারেশন নর্থউডসের কথা, যেটা হয়েছিল 1962 সালে। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি বাতিল করা মিথ্যা হামলা চালানোর প্রস্তাব। এর লক্ষ্য ছিল আমেরিকান সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলা চালিয়ে কিউবার উপর দোষ চাপানো, যাতে কিউবার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যায়। এর মধ্যে বেসামরিক বিমানগুলোকে রিমোট কন্ট্রোলে নিয়ে মার্কিন বিমান বাহিনীর বিমান হিসেবে সাজিয়ে গুলি করে নামানোর মিথ্যা ঘটনা তৈরি করার প্রস্তাব ছিল। নাম্বার 2, অপারেশন মঙ্গুজ, 1961 থেকে 1962 সাল। এটা ছিল কিউবায় বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা এবং সিআইএর গোপন অভিযানের একটি বড় পরিকল্পনা। এর মূল উদ্দেশ্য ছিল কিউবায় সরকারকে ক্ষমতা থেকে সরানো। এতে অন্তর্ঘাত, অর্থনৈতিক ক্ষতি, এমনকি হত্যা চেষ্টার মতো বিষয়গুলো জড়িত ছিল। সিআইএর পাশাপাশি ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের বিরুদ্ধেও একই ধরনের গোপন কাজের অভিযোগ রয়েছে, যা এলাকায় অস্থিরতা তৈরির একটা ধরন দেখায়। রয়ের বিরুদ্ধে 1971 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের একটি মিথ্যা হামলা বা ফলস ফ্ল্যাগ চালানোর অভিযোগ রয়েছে। এর লক্ষ্য ছিল পাকিস্তানি বিমানের উড়ান বন্ধ করা এবং পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সৈন্য চলাচলে বাধা দেয়া। দ্বিতীয়তে আসে মুক্তিবাহিনীতে সমর্থন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনী গঠনে এবং তাদের তথ্য, প্রশিক্ষণ এবং ভারী গোলাবারুদ সরবরাহে বড় ভূমিকা রেখেছিল। 3, পাকিস্তানে অস্থিরতা। রয়ের বিরুদ্ধে পাকিস্তানে বালুচ বিদ্রোহীদের টাকা দেওয়া এবং সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের শান্তি নষ্ট করতে এবং ভুল তথ্য ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। रॉ के फेक अकाउंट से पाकिस्तान के इसराइल पर जौहरी हमले की धमकी का झूठा प्रोपेगेंडा बना। পাকিস্তানের করাচি এবং লাহোরের মতো বড় শহরগুলোতে ছোট কিন্তু নিয়মিত বোমা হামলা চালানোর অভিযোগও রয়েছে রয়ের বিরুদ্ধে। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবকে বালুচিস্তানে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে তাকে রয়ের হয়ে কাজ করার এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পগুলিতে নাশকতা করার অভিযোগ আনা হয়েছিল।
এরপর আসে নেপাল অবরোধে কথিত ভূমিকা। 2015 সালে নেপাল অবরোধের সময় নেপাল ভারতকে অবরোধের পেছনে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছিল। কিছু সূত্র ইঙ্গিত দেয় যে ভারতীয় সরকার নেপালের সংবিধান সংশোধন এবং নেপালে চীনের প্রভাব নিয়ে চিন্তিত ছিল। এই ঐতিহাসিক ঘটনাগুলো দেখায় যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা অতীতে খুব জটিল, প্রতারণামূলক এবং ধ্বংসাত্মক গোপন অভিযান পরিকল্পনা করেছে এবং কিছু ক্ষেত্রে চালিয়েছে, যার মধ্যে বিমান সম্পর্কিত ঘটনাও আছে। এটা বর্তমান দুর্ঘটনার পেছনে প্যাটার্ন সম্পর্কে সন্দেহের জন্য একটি ঐতিহাসিক দিক তুলে ধরে। বাংলাদেশের F7 BGI দুর্ঘটনাটি কেবল একটি সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়, এটা একটা জটিল মর্মান্তিক ঘটনা যা বিমানের নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণের নিয়ম, নগর পরিকল্পনা এবং হয়তো আধুনিক বিপদের ধরন নিয়ে গভীর প্রশ্ন তৈরি করে। একজন খুব দক্ষ পাইলট তার প্রথম উড়ানে সেরা বিমানটি নিয়ে ওড়ার সময় একই সাথে একাধিক আলাদা সিস্টেমের কাজ বন্ধ করে দেওয়াটা এখনও একটা বড় অস্বাভাবিক ঘটনা। এই ঘটনার অস্বাভাবিক ধরন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানের সাথে মিলে এবং গোপন অভিযানের ঐতিহাসিক উদাহরণগুলো আরও গভীর তদন্ত দরকার বলে দাবি করে। এটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি সত্যি একটা মাইলস্টোন চেকপয়েন্ট? নতুন দুর্বলতা, নতুন বিপদ অথবা আঞ্চলিক ক্ষমতার খেলায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এটা। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে এবং মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে একটাই পথ রয়েছে, একটি সম্পূর্ণ স্বচ্ছ, ব্যাপক এবং স্বাধীন তদন্ত। এই তদন্তে নিচের বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। 1. ফ্লাইট ডেটা রেকর্ডার FDR এবং ককপিটে ভয়েস রেকর্ডার CVR, যাকে ব্ল্যাক বক্স বলা হয়, সেগুলোর ভালোভাবে পরীক্ষা করা। 2. ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের বিস্তারিত ফরেনসিক পরীক্ষা, বিশেষ করে ইঞ্জিন, নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং রেডিওর ওপর জোর দিয়ে, যাতে কোনো ষড়যন্ত্র, অস্বাভাবিক ক্ষয় বা বাইরের হস্তক্ষেপের চিহ্ন পাওয়া যায়। 3. 214 MRO ইউনিটের রক্ষণাবেক্ষণ রেকর্ড, মেরামতের বিস্তারিত প্রক্রিয়া এবং উড়ানোর আগে পরীক্ষার প্রতিটি ধাপ ভালোভাবে খতিয়ে দেখা এবং কোনো ভুল হলে তার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা। সর্বশেষ 4. আধুনিক ডিজিটাল বিমানের প্রকৃতির কারণে সাইবার হামলা বা ভেতরে কোনো ষড়যন্ত্রের মতো সব সম্ভাবনা খতিয়ে দেখা। যদি এই ঘটনাটি সত্যি কোনো ষড়যন্ত্র বা বাইরের হস্তক্ষেপের ফল হয়ে থাকে, তাহলে এটা শুধু একটা বিমান দুর্ঘটনা নয়, বরং দেশের নিরাপত্তার জন্য বড় একটি বিপদ। জাতিকে এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে তার প্রতিরক্ষা ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং গোয়েন্দা প্রোটোকল আরও উন্নত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা, তা দুর্ঘটনা হোক বা ষড়যন্ত্র, প্রতিরোধ করা যায়। ভেঙে পড়া বিমানটা অনেক রহস্য লুকিয়ে রেখেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই পুরো সত্যটা বের করে আনা সরকারের দায়িত্ব। সমবেদনা রইল সকল হারানো পরিবারের প্রতি। আমাদের যেন এরকম খারাপ দিন আর কখনো না আসে, এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।